নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট ও মজার গল্প থলে রহস্য। যদি গল্পটি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা থলে রহস্য। গল্প পাঠে আমি তনুশ্রী। পটলডাঙ্গার বিরিঞ্চি কখনো পাড়াগা দেখেনি। তার বন্ধু নীরদ ওরফে নেদারও সেই দশা। তাই ক্লাসের হারু যখন গ্রাম থেকে ঘুরে এসে বললে, পাড়াগা কি সুন্দর, তার মাঠে মাঠে ধান, গাছে গাছে ফল ফুল, আকাশে কেবল কোকিল আর হংস বলাকা, তখন বিরিঞ্চির মন ভারী খারাপ হলো। এত খারাপ হলো যে নাকের ডগা সুরসুর করতে লাগলো। আর টিফিন পিরিয়ডে বসে বসে একাই 2 আনার চিনে বাদাম খেয়ে ফেললে, কাউকে একটুও ভাগ দিলে না। বিরিঞ্চির এক পিসিমা থাকেন হুগলির এক পাড়া গাঁয়ে। কলকাতা থেকে 3 ঘন্টা লাগে সেখানে যেতে। কিন্তু বিরিঞ্চির বাবা কখনো সেখানে যাননি, কাউকে যেতেও দেননি। তার ধারণা হাওড়া স্টেশনের চৌহদ্দি পেরোলেই ঝাঁকে ঝাঁকে মাছি মশা আর বীজাণু এসে আক্রমণ করবে। তারপর কালাজ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, প্লেগ, বাত, টাক পড়া সব একসঙ্গে চেপে ধরবে। পাড়াগা, উরে বাস, সাক্ষাৎ জমপুরি বলেই বিরিঞ্চির বাবা টপাত করে একটা প্যালট্রিন খেয়ে ফেলে পাড়াগায় যাওয়ার আগেই। কিন্তু এই যাত্রা বিরিঞ্চিকে তিনি আর ঠেকাতে পারলেন না। বিরিঞ্চি আসছে বারে স্কুল ফাইনাল দেবে। সে বিদ্রোহ করে বসল, পিসিমার বাড়ি আমায় যেতে দেবে না। বিরিঞ্চির বাবা বললেন, উফ, অসম্ভব। দেবে না তো ঠিক আছে, তাহলে রাস্তায় বেরিয়ে আমি তেলে ভাজা খাবো। শুনে বিরিঞ্চির বাবা বিষম খেলেন, ওতে যে কলেরা হবে। তারপর পথের ধার থেকে ফেরিওয়ালার শরবত। বিরিঞ্চির বাবা আর্তনাদ করে বললেন, ডাবল নিউমোনিয়া। আইসক্রিমও কিনে খেতে পারি। বিরিঞ্চির বাবার প্রায় ফিট হওয়ার উপক্রম। ধরা গলায় বললেন, যক্ষা। তাহলে পিসিমার বাড়ি যেতে দাও। বিরিঞ্চির বাবা প্রায় অথই জলে হাবুডুবু খাচ্ছিলেন। এমন সময় বিরিঞ্চির মা এসে হাজির। তিনি স্বামীকে একটা ধমক দিয়ে বললেন, তোমার না হয় মাথা খারাপ হয়েছে, তাই বলে ছেলেটাকেও পাগল করবে নাকি? যা বীরু, তোর তো এখন ছুটি আছে, দিন কয়েক ঘুরেই আয় পিসির বাড়ি থেকে, ঠাকুরজি কত খুশি হবে। এই বলে সব মিটিয়ে দিয়ে বিরিঞ্চির মা ঝিকে বকতে গেলেন। ঝি দুটো কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিল। বিরিঞ্চির বাবার ভুঁড়ি কাঁপিয়ে সাইক্লোনের মতো একটা দীর্ঘশ্বাস বেরোলো। চি চি করে বললেন, তবে ঘুরে আয়, কিন্তু যাওয়ার সময় 1 বাক্স ওষুধ দিয়ে দেবো, ক্লোরোডাইন,
প্যালুড্রিন, চমনপ্রাশ, সিনার 30, বেলেডোনা 200 আর ভাস্কর লবণ সব চাট করে দেবো, দরকার পড়লেই খেয়ে নিবি। আর সেই সঙ্গে বেনজিন আর তুলোও দিতে হবে। বিরিঞ্চি বলতে যাচ্ছিল, মেডিকেল কলেজটাও সঙ্গে দিয়ে দিও, আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু বাবাকে কি আর সে কথা বলা যায়? আপাতত পারমিশন পাওয়ার আনন্দে সে লাফাতে লাফাতে তার বন্ধু নেদাকে খবর দিতে ছুটল। ট্রেন থেকে নেমে দেখা গেল পিসেমশাই আসেননি। এই রে, এখন কোন দিকে যাওয়া যায়? বিরিঞ্চি বলে, আয় এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাওয়া খেয়ে নি, তারপর ভাবা যাবে ওসব। নেদা বললে, বেজায় খিদে পেয়েছে যে, হাওয়ায় পেট ভরবে না। বলতে বলতেই পিসেমশাই এসে হাজির, পায়ে চটি, গায়ে গেঞ্জি, কাঁধে গামছা, হাঁপাচ্ছেন। বিরিঞ্চি দেখেই চিনল, তাদের কলকাতার বাড়িতে সে আগেও 2-3 বার পিসেমশাইকে দেখেছে। ধাঁ করে তখনই তাকে একটা প্রণাম ঠুকে ফেলল, সঙ্গে সঙ্গে নেদাও। পিসেমশাই বললেন, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভালো মাছ দেখলাম, তাতেই। আরে আরে, পিসেমশাই হাতের নেকড়ার পুটলিতে কি যেন দাপাদাপি করছিল। হঠাৎ তা থেকে কালো লম্বা মতন একটা জিনিস ছিটকে পড়ল নেদার পায়ের কাছে। নেদা সঙ্গে সঙ্গে 3 হাত এক হাই জাম্প মারল। সাপ সাপ! সঙ্গে সঙ্গে বিরিঞ্চি একটা আছাড় খেতে খেতে সামলে গেল। আহ, সাপ! কোথায় সাপ? কি সাপ? কাঁচা পাকা গোফের তলায় পিসেমশাই হাসি ঝিলিক দিয়ে উঠল। সাপ নয়, মাগুর মাছ। বলেই পিসেমশাই উবু হয়ে সেই কালো লম্বা জিনিসটাকে কপাত করে পাকড়াও করলেন। তারপর বললেন, তোমাদের জন্য এগুলো কিনতেই তো দেরি হয়ে গেল। নাও, এবার বাড়ি চলো। বাড়ি কাছেই, কাঁচা রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে একটা আম বাগান পেরোতেই পিসিমা দোরগোড়াতেই দাঁড়িয়েছিলেন। ভারী খুশি হয়ে বললেন, আয় আয়, এতদিন পর বুঝি গরিব পিসিকে মনে পড়ল? আর এটা বুঝি তোর বন্ধু? কি নাম? নেদা। বাহ, বেশ নাম। তা এসো বাবা, ভেতরে এসো। তারপর চিড়ে মুড়ি নারকোল নাড়ুর এলাহি কাণ্ড। খেতে খেতে বিরিঞ্চি বললে, বেশ লাগছে না রে? নেদা চোখ বুঝে নারকোলের নাড়ু চিবোতে চিবোতে বললে, লাভলি। দুপুরেও সেই ব্যাপার, মাগুর মাছের কালিয়া, পোনা মাছের ঝাল, মুড়ি ঘন্ট, বাটি চচ্চড়ি, পোস্তর বড়া, সোনা মুগের ডাল, বাটির পর বাটি। নেদা বললে, আমার আর পাড়াগা ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে, মনে হচ্ছে এখানেই থেকে যাই চিরকালের মতো। বিরিঞ্চি শুরুত করে মুড়ি ঘন্টের একটা কাঁটা চুষে নিয়ে আবেগ ভরা গলায় বললে, যা বলেছিস। নেদা হাত চাটতে চাটতে জিজ্ঞেস করলে, পাড়াগায় এমন সব পিসিমা থাকতে
লোকে পুঁই ডাঁটা আর কুচো চিংড়ি খাবার জন্যে কলকাতায় কেন থাকে রে? মাগুর মাছের কালিয়াটাকে প্রবল বেগে আক্রমণ করতে করতে বিরিঞ্চি বললে, গোমুক্ষু বলে। খাওয়ার পর দুজনে একেবারে অজগর, মানে হরিণ চরিণ গিলে অজগরের যে দশা হয় তাই আর কি। নড়াচড়াই মুশকিল। পিসিমা দোতলার বারান্দায় শীতল পাটি বিছিয়ে দিলেন, বললেন, এখানে একটু গড়িয়ে নাও, ঘরে গরম লাগবে, দিব্যি হাওয়া আছে এখানটায়। দিব্যি হাওয়াই বটে, শরীর জুড়িয়ে গেল। তার আবার ঝিরঝির করে গাছের পাতা কাঁপছে, তাতে পাখি বসে আছে। নেদা বললে, ওটা কি গাছ রে? বিরিঞ্চি ভেবেচিন্তে বললে, পাড়াগায় সব ভালো ভালো গাছ থাকে, খুব সম্ভব ওটা তমাল গাছ, কিংশুকও হতে পারে। নেদা আরো খানিক ভেবে বললে, কুরুবকও হতে পারে। আচ্ছা, শালমলি নয় তো? না, বোধহয় শালমলি নয়, তাহলে তো ফুলের মালা দিয়েই কাটা যেত। কেন, পণ্ডিত মশাই সেই যে পড়ায়নি, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শালমলি তরু বরে? শালমলি নিশ্চয়ই খুব রোগা আর ছোট গাছ হবে। নেদা বললে, ঠিক, তাহলে ওটা তমাল কিংবা কুরুবক। কিংশুকটা শুনতে আরো ভালো। আচ্ছা, ওতে একটা পাখি বসে আছে, দেখেছিস? ওটা কি পাখি বল দেখি। বিরিঞ্চি বললে, পাখিটা দেখতে কিন্তু বেশ, দোয়েল, শ্যামা, পাপিয়া কিছু একটা হবে, নীলকণ্ঠও হতে পারে। নেদা বললে, নীলকণ্ঠ নামটা বেশ জুৎসই। বাহ, কি সুন্দর! আমার ভাই কবিতা লিখতে ইচ্ছে করছে। ওই যে কিংশুক বৃক্ষের শাখায় বসিয়া আছে নীলকণ্ঠ বিহঙ্গ। আমি মিলিয়ে দিচ্ছি, দাঁড়া। বিরিঞ্চি বললে, তাই দেখে মোর মনে নাচিতেছে পুলক তরঙ্গ। হঠাৎ পিসেমশাইয়ের হাসিতে ওরা চমকে উঠল। হুঁকো হাতে কখন তিনি এসে হাজির। কিংশুক বটে। পিসেমশাই হুঁকোয় টান দিয়ে বললেন, ওই গাছের নাম হচ্ছে ঘোড়া নিম, আর ওই পাখিটা নীলকণ্ঠ নয়, ওর নাম হাঁড়ি চাচা, ব্যাং আর কেঁচো ধরে খায়। দুত্তর, এমন কবিতাটা মাঠে মারা গেল। ভারী বেজার হলো নেদা। বিরিঞ্চিরও মন খারাপ হয়ে গেল। খানিকক্ষণ কুরুক কুরুক করে হুঁকো টেনে পিসেমশাই এলো মেলো গল্প জুড়ে দিলেন। ধান চালের দর, গায়ের গোমরক, কলকাতার খাঁটি দুধ পাওয়া যায় কি না, রাইটার্স বিল্ডিংয়ের নতুন বাড়িটা কি প্রকাণ্ড, এইসব। কিন্তু ওদের তখন বিরক্তি ধরে যাচ্ছে। দুজনে হু হু করতে করতে কোন ফাঁকে চুপ করে ঘুমিয়ে পড়ল। বিকেলে লুচি, হালুয়া আর চা খেয়ে দুজনে বেড়াতে বেরোলো। পাড়াগাঁয়ের রাস্তা, মাঝে মাঝে দু একখানা বাড়ি, তাছাড়া গাছ গাছড়া, পুকুর, ঝোপ, জঙ্গল বেশ লাগছিল। হঠাৎ দেখা গেল জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা লোক কি যেন খুঁড়ছে কোদাল দিয়ে, একেবারে নিবিষ্ট মনে। বিরিঞ্চি ফিসফিস করে নেদাকে বললে, গুপ্তধন খুঁজছে নাকি রে? নেদা বললে, অসম্ভব কি,
পাড়াগাঁই তো এখানে ওখানে ঘরা ঘরা মোহর লুকানো থাকে শুনেছি। গাছের আড়ালে দাঁড়িয়ে দুজনে দেখতে লাগলো। হিস্য হিস্য করে লোকটা সমানে মাটি কাটছে, টপ টপিয়ে ঘাম পড়ছে গা দিয়ে। খানিক পরেই কি যেন টেনে তুলল আঁক পাক করে, বেশ পেল্লার জিনিস একটা। কি ওটা? নেদা ফিসফিস করে বললে। বোধহয় মোহরের ঘোড়া বলেই উত্তেজিত হয়ে বিরিঞ্চি যেই গলা বাড়িয়ে দেখতে গেছে, অমনি শুকনো পাতায় খচর মচর আওয়াজ শুনে লোকটা ফিরে তাকালো, দেখতেও পেল ওদের। এক মুখ দাঁত বের করে হেসে বললে, হা 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 হা, কি দেখছো খোকারা? বিরিঞ্চি আর কৌতূহল সামলাতে পারল না, বলল, মাটি থেকে ওটা কি তুললে তুমি? গুপ্তধন নাকি? লোকটা হি হি করে হেসে বললে, গুপ্তধনই বটে, জব্বর ওল একখানা, দেব একটুখানি কেটে, নিয়ে যাও না, তোফা ডালনা খাবে। ধুত, জানলার নিকুচি করেছে, গুপ্তধনের বদলে শেষকালে কিনা ওল। ছ্যা ছ্যা। বিরিঞ্চি বললে, নেদা যাই এখান থেকে। দুজনে হন হন করে এগিয়ে যেতে যেতে শুনল পেছনের লোকটা খিক খিক করে হাসছে। আরো খানিকটা হাঁটতেই একটা পুরনো পোড়া বাড়ি দেখতে পেল। দরজা জানলা কোথাও কিছু নেই, ভেতরে জনমানুষ আছে বলে মনে হয় না। ওই গুপ্তধন কথাটা তখন বিরিঞ্চিকে পেয়ে বসেছে। এই বাড়িটা দেখে কেমন সন্দেহ হলো তার। হঠাৎ মনে হলো, এমনই পোড়া বাড়িতে তো গুপ্তধন লুকানো থাকে, কে জানে হয়তো এই বাড়িতেই আছে। বিরিঞ্চি দাঁড়িয়ে পড়ল। নেদা। কি রে? এই বাড়িতে গুপ্তধন আছে শুনে নেদার রোমাঞ্চ হলো। বললে, সত্যি? কি করে জানলি? আমার মনে হলো, বাড়িটার কেমন রহস্যময় চেহারা দেখেছিস? পাড়া গাঁয়ের এই বাড়িতেই মোহরের ঘোড়া লুকানো থাকে, যাবি খুঁজতে? নেদার কান কুটকুট করতে লাগলো। রোমাঞ্চ হলেই তার আবার কান চুলকোয়। মন্দ কি, চল না, বেশ অ্যাডভেঞ্চার হবে। এদিক ওদিক তাকিয়ে দুজনে ঢুকে পড়ল ভেতরে। অনেককালের পুরনো বাড়ি, ঠান্ডা সব শ্যাওলা পড়া ঘর, ইট বেরোনো দেয়ালগুলোর আবছা অন্ধকারে যেন হা হা করে হাসছে। নেদার ভারী ভয় করতে লাগলো। চল ভাই, এখানে আর নয়, এইসব পোড়া বাড়িতে ভূত থাকে। ভূত? বিরিঞ্চি ভ্রুকুটি করে বললে, এই যুগের ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? নেদা বললে, ইয়ে, ভূত ঠিক নয়, তবে সাপ ঠাপ। বিরিঞ্চি বললে, সাপ টাপ দু একটা না থাকলে আর অ্যাডভেঞ্চার কিসের রে? আরে দেখি না, এ ঘর ও ঘর একটু খুঁজে, মনে কর ফস করে একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম। বলতে বলতেই নেদা হঠাৎ বিরিঞ্চির কাঁধে জোর থাবড়া দিলে একটা। বিরিঞ্চি আঁতকে উঠল। ওখানে ওগুলো কি রে? কোথায়? ওই ছাদের গায়ে,
5-7টা থলে ঝুলছে না? হ্যাঁ, তাই তো, থলেই তো। আবছা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে। বিরিঞ্চি কাঁপতে কাঁপতে বললে, নেদা রে, পেয়ে গেলাম। কি পেয়ে গেলি? গুপ্তধন। ওগুলো মোহরের থলে, বুঝতে পারছিস না? নেদার তখন আনন্দে গলা ধরে এসেছে। কথা বলার আগেই খানিকক্ষণ বু বু করে নিলে। কিন্তু ভাই, গুপ্তধন তো মাটির তলায় থাকে শুনেছি। ছাদে ঝুলিয়ে রাখে বলে তো কোনো বইয়ে পড়িনি। যারা বই লেখে তারা কি সব খবর জানে? চোখের সামনেই তো দেখছিস, কেউ কেউ গুপ্তধন থলেতে করে ছাদেও ঝুলিয়ে রাখে। এখন কি করা যায় বলতো? নেদা কথা কইতে পারছিল না। বিরিঞ্চি বললে, কি আর করা যায়, আয় এখনই ওগুলো চটপট পেরে ফেলি। গুপ্তধন দেখলে কি আর দেরি করতে আছে? হয়তো কাল আর কারোর চোখে পড়ে যাবে, ব্যাস গেল। নেদা বললে, তা ঠিক, কিন্তু ঘরটায় ভাই ভারী বিচ্ছিরি গন্ধ, আর পায়ের নিচে ময়লা কিসব চটচট করছে। বিরিঞ্চি বললে, রেখে দে তোর গন্ধ। গুপ্তধন যেখানে থাকে সেখানে ওই রকম অনেক ময়লা আর গন্ধও থাকে, ওতে কি ঘাবড়ালে চলে? নে, এখন কাজে লেগে যা। নেদা বললে, আমি? বিরিঞ্চি বললে, তুই বই কি, একখানা ঘুড়ির জন্যে তুই পাড়ার হেন কোনো ছাদ নেই যাতে উঠিসনি, আর গুপ্তধনের জন্যে ইটে পা দিয়ে এই ছাদে উঠতে পারবি নে? এই দরজায় এখান দিয়ে উঠে যা, বেশ সোজা হবে। বলতে বলতে বিরিঞ্চির মাথায় কালো কি খানিকটা পড়ল। ইস, কি যাচ্ছে তাই গন্ধ। বিরিঞ্চি রুমাল দিয়ে মাথা ঘষতে ঘষতে বললে, না, আর দাঁড়ানো যাচ্ছে না। এই নেদা, উঠে পড় না। আরে 8টা থলেতে কম করেও 1000খানেক মোহর তো নির্ঘাত। হিরে টিরেও থাকতে পারে, আধা আধি ভাগ করে নেব। ওভারনাইট বড় লোক, বুঝলি না? নেদা বললে, নিয়ে যাবি কি করে, লোকে দেখবি যে। বিরিঞ্চি বিরক্ত হয়ে বললে, কোচরে করে নিয়ে যাব, কেউ জিজ্ঞেস করলে বলবো ওল নিয়ে যাচ্ছি। পাড়া গায়ে পথে ঘাটে কত ওল থাকে, নিজের চোখেই তো দেখলি। তা দেখলাম বটে। নেদা মাথা নেড়ে বললে, তবে উঠি? ওঠ, আমি নিচে কোচা পেতে রাখছি, থলে পারবি, আর কোচার ভেতরে টুপ টুপ করে ফেলে দিবি। তাহলে জয়গুরু বলেই নেদা দেয়াল বাইতে শুরু করলো। আর কি আশ্চর্য, উঠেও গেল ঠিক। বিরিঞ্চি কোঁচা পেতে এদিকে রেডি হয়েই আছে, এক্ষুনি বড় লোক হয়ে যাবে। কোঁচার ভেতর পড়বে মোহর, হিরে। উফ! বিরিঞ্চি কোঁচা পেতে এদিকে রেডি হয়েই আছে, এক্ষুনি বড় লোক হয়ে যাবে। কোঁচার ভেতর পড়বে মোহর, হিরে। উফ! শিগগির দে, ফেলে দে ওপর থেকে, একেবারে 2টো করে। 1 2 3 বলবার আগেই নেদা 2টো থলে ধরে টান দিয়েছিল এক হাতে, কিন্তু তক্ষুনি হাউ মাউ করে চেঁচিয়ে উঠল,
বাপ রে, গেছি। কি হলো? আর্তনাদ করে নেদা বললে, থলে আমায় কামড়াচ্ছে। হ্যাঁ? মোক্ষম কামড় মেরেছে। নেদা সমানে হাউ হাউ করতে লাগলো। ইস, থলের কি দাঁত রে, রক্ত বের করে দিলে। এমন দাঁতাল থলে তো কখনো দেখিনি। হ্যাঁ? বলতেই আবার সেই কালো কালো বিচ্ছিরি জিনিস বিরিঞ্চির একেবারে নাকে মুখে পড়ল। কি গন্ধ রে, ওয়াক ওয়াক। বিরিঞ্চির গলায় পিসিমার সব মুড়িঘণ্ট আর লুচি হালুয়া উল্টে এলো, আর নেদা চেঁচিয়ে উঠল, থলেরা আমায় কামড়াচ্ছে, আমায় খেয়ে ফেললে। থলে যে কখনো কামড়ায় সে তো জানতাম না। তাড়াতাড়ি করে দেয়াল বেয়ে নামতে গিয়ে নেদা একেবারে বিরিঞ্চির ঘাড়ে এসে পড়ল। তারপর দুজনে ময়লা দুর্গন্ধ মেঝেতে গড়াগড়ি। গুপ্তধনের থলেরা তখন ডানা মেলে উড়তে শুরু করেছে। ওরা উঠে দাঁড়াতেই ওদের নাক মুখ খিঁচে দিয়ে কিচির মিচির করতে করতে বাইরের বিকেলের ছায়ায় তারা মিলিয়ে গেল। ওরা যখন পুরো বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আর কেউ কারোর দিকে তাকাতে পারছে না। ময়লায় পা থেকে মাথা পর্যন্ত ভর্তি, আর গায়ে দুর্গন্ধ, যেন গন্ধমাদন পর্বত একজোড়া। বিরিঞ্চি বেজার মুখে বললে, বুঝেছি, ওগুলো মোহরের থলে নয়। নেদা বললে, থলে কখনো কামড়ায় না। বিরিঞ্চি বললে, বোধহয় বাদুড়। নেদা মাথা নেড়ে বললে, আমারও তাই মনে হচ্ছে। বইয়ে পড়েছিলাম অন্ধকার জায়গাতে বাদুড় ঝুলে থাকে। গায়ে খুশবু ছড়িয়ে দুজনে কিছুক্ষণ চুপচাপ হেঁটে চলল। গিয়েই সাবান মেখে চান করতে হবে, তাতেও গন্ধ ছাড়লে হয় গা থেকে। বিরিঞ্চি খানিক পরে বললে, পাড়াগা একদম বাজে জায়গা না রে। নেদা বললে, ঠিক তাই। চল না, কাল চলে যাই কলকাতায়। আমার হাতে কি জোর কামড়ে দিয়েছে রে, রক্ত পড়ছে। উফ, আমার নাকেও আঁচড়ে দিয়েছে, ভীষণ জ্বালা করছে। বাবার ওষুধের বাক্সটা এবারে সত্যিই কাজে লাগবে। বিরিঞ্চির একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস পড়ল। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা ছোট মজার গল্প, থলে রহস্য। গল্পটি তোমাদের কেমন লাগলো শুনতে অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শোনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরব পরবর্তী গল্প নিয়ে। সবাই ভালো থেকো এবং সুরক্ষিত থেকো।